নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। প্রত্যেক দিনের মতো আজকে অবশ্যই ইস্ট বেঙ্গলের খবর থাকবে এবং ভারতীয় ফুটবল টিম নিয়েও একটা আশার খবর তো রয়েছে, সেটাও আপনাদের দেব। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তবে ভিডিও শুরুতে যেমনটা বলে থাকি, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল বাটনটা প্রেস করে নেবেন। আপনি চাইলে মেম্বারশিপ নিতে পারেন, জয়েন করতে পারেন। আহ শুরুতেই যেটা বলবো যে ভারতীয় ফুটবলের জন্য নিঃসন্দেহে একটা ভালো খবর যে গতকালই কেন্দ্রীয় মন্ত্রিসভা নতুন যে স্পোর্টস বিল 2025 সেটাতে মান্যতা দিয়েছে। এবং মন্ত্রিসভার অনুমোদনের পরে স্পোর্টস বিল এবার হয়তো আহ, লোকসভা রাজ্যসভাতে নিয়ে আসা হবে, পাশ করানো হবে। তারপরেই এই বিল বা এই বিলটাকে আইনে পরিণত হবে। এই বিল মান্যতা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা বলে দেওয়া যায় যে 2001 সালে যে কেন্দ্রীয় নীতি ছিল, ক্রীড়া নীতি ছিল, সেই ক্রীড়া নীতি মোটামুটি হিমঘরে চলে যাবে। মানে সেই ক্রীড়া নীতি আর তো থাকবে না, ফলত এই নতুন ক্রীড়া নীতি লাগু হবে। এই ক্রীড়া নীতিতে অনেক কিছু রয়েছে, তবে যেটা বলবার বিষয়, যেটা ফুটবলের জন্য একটা দিক, যেখানে বলা হচ্ছে যে আহ, ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়রা আহ, ভারতীয় দলের হয়ে বা ভারতীয় জাতীয় দলের হয়ে কিন্তু তারা পার্টিসিপেট করতে পারবে বা তাদেরকে উৎসাহিত করা হবে খেলানোর জন্য বা খেলার জন্য। এবার প্রশ্ন জাগছে, তাহলে কি ওসিআই প্লেয়াররা অর্থাৎ ওভারসিজ ইন্ডিয়ান সিটিজেন যারা রয়েছে তাদেরকে কি খেলানো যাবে? আহ, সেটা একটা বিষয় যে এই এই যে স্পোর্টস বিল, তাতে যে ক্লজটা এখানে দেওয়া রয়েছে তা থেকে দেখে মনে করা হচ্ছে যে এক্ষেত্রে হয়তো কেন্দ্রীয় সরকার ছাড়পত্র দিতে পারে। বা তবে সেক্ষেত্রে তাদের কি ইন্ডিয়ান সিটিজেনশিপ নিতে হবে নাকি যৌথ নাগরিকত্ব থাকলেও হবে, এই বিষয়গুলো এখনো পরিষ্কার নয়। তো আরো দিন গেলে বিষয়টি হয়তো পরিষ্কার হতে পারে বা কেন্দ্রীয় সরকার এক্ষেত্রে কি পদক্ষেপ করছে সেটা বোঝা যাবে। এমনিতেই আমরা জানি যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথাবার্তা বলছিল এআইএফএফ। এআইএফএফ এর প্রেসিডেন্ট কল্যাণ চৌবে তিনি বারবার জানিয়েছেন যে তারা চাইছেন যে ওভারসিজ প্লেয়ারদেরকে অর্থাৎ ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারদেরকে তারা যাতে ইন্ডিয়ান টিমে অন্তর্ভুক্ত করতে পারে। মূলত যেটা দেখা হচ্ছে যে টেনিস এবং ফুটবল টিমে যাতে তাদেরকে নিয়ে আসা যায়। এখন ভারতের এই যে ক্লজটা, এই ক্লজটাকে হাতিয়ার করেই কি আগামী দিনে এই ওভারসিজ প্লেয়াররা ভারতে খেলার সুযোগ পাবে বা ওভারসিজ সিটিজেনশিপ যাদের রয়েছে, ওসিআই কার্ড যাদের রয়েছে তারা কি ইন্ডিয়ান টিমে খেলতে পারবে? সেটা কিন্তু এখানটা খুব একটা পরিষ্কার বলে আমার অন্তত মনে হচ্ছে না। আবার কারো মনে হতেও পারে। একটা আশার দিক নিঃসন্দেহে আছে যে এটাকে হাতিয়ার করা যেতে পারে এই বিষয়টাকে। কিন্তু বিষয়টা আরেকটু পরিষ্কার হলে বোধহয় ভালো হতো। এটা আমার মনে হয়। আপনাদের কি মনে হয় সেটা জানাবেন। আপনারা অনেকেই জানেন স্পোর্টস বিলটা সম্পর্কে, অনেকে অনেক জায়গায় দেখেছেন। তাই নতুন করে আমি কিছু বলছি না। তবে এই জায়গাটা আমার কিন্তু একটা মনে হচ্ছে যে যেখানে একটা ক্লজ রেখে দেওয়া হয়েছে সেটা কিন্তু আ বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া যেমন হয়েছে, আবার একটা কোথাও গিয়ে একটা পিছু টানও রেখে দেওয়া হয়েছে। তো এটা কেন? এটা আরেকটু যদি ক্লারিটি আ রাখা যেত বোধহয় ভালো হতো। এখন দেখা যাক যে এই বিলটা লোকসভা, রাজ্যসভায় এলে সেখানে সাংসদরা নতুন কোনো ক্লারিফিকেশন দেয় কিনা বা নতুন কিছু ইনক্লুড করে কিনা সেটার উপর আমাদেরকে একটু নজর রাখতে হবে। এবং এক্ষেত্রে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক, এআইএফএফ তারা কি ডিসিশন নেয়, তারা কিভাবে এগোয় সেটা দেখতে হবে। তবে একটা কথা বলা যেতে পারে যে এই ক্লজটাতে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের খেলার আশা কিন্তু বেড়েছে। আমরা আশা করতে পারি। তবে সেটা কত দ্রুত হবে, আদৌ খেলতে পারবে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। এদিকে আজকে এআইএফএফ তাদের কার্যনির্বাহী কমিটির একটা বৈঠক রয়েছে। এই বৈঠকে সম্ভবত ঠিক হয়ে যাবে মানালো মার্কোয়েজের ভবিষ্যৎ। তিনি যে পদত্যাগ করেছেন বা তাকে যে সরানো হচ্ছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে ভারতীয় ফুটবল ফেডারেশন তারা কিভাবে এটাকে প্রেজেন্ট করে সেটাও একটা দেখার বিষয়, যে তারা কি বলেন যে মানালো পদত্যাগ করেছেন নাকি তার সাম্প্রতিক পারফরম্যান্স দেখে ভারতীয় দলের কোচে কোচ হিসেবে তাকে সরানো হলো, সেটাই একটা বিষয়। কারণ মানালো অনেকদিন আগেই পদত্যাগ করেছিলেন হংকং ম্যাচে পরে কিন্তু কোনোভাবেই এআইএফএফ এটাকে স্বীকার করেনি বা ঘোষণা করেনি। এখন রিসেন্টলি কিছুদিন আগে সুব্রত পাল আ তিনি কিন্তু আ এআইএফএফ কে চিঠি দিয়ে বলেছিলেন যে নতুন কোচের ব্যাপারে মিটিং ডাকতে। তো ফলত সেখান থেকে বোঝা গিয়েছিল যে মানালো যদি পদত্যাগ না করে, তিনি যদি থাকেন তাহলে আবার নতুন কোচের কি দরকার? অর্থাৎ কোথাও গিয়ে মানালোর পদত্যাগটা কিন্তু সুব্রত পাল তিনি আ একটা নিশ্চিত করেছিলেন বলা যেতে পারে। তো যাই হোক,
আজকে দেখা যাক যে এই ঘোষণা হয় কিনা এবং পাশাপাশি নতুন কোচ হিসেবে কাকে কাকে বাছা হয়। কারণ খালেদ জামিল তিনি আগেই জানিয়ে দিয়েছেন তিনি কোচ হবেন না। সেক্ষেত্রে কি সঞ্জয় সেন তাকেই কোচ করা হবে নাকি বিদেশি কোনো কোচ নিয়ে আসা হবে বা অন্য কোনো ভারতীয় কোচকে দায়িত্ব দেওয়া হবে সেটাও দেখতে হবে। তবে মনে হয় আজকে হয়তো নতুন কোচের ব্যাপারে কোনো ঘোষণা নাও হতে পারে। ঘোষণা হতে পারে যে এই যে আ স্পোর্টস বিলে ওভারসিজ প্লেয়ারদেরকে অর্থাৎ ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারদেরকে খেলানো হবে কিনা সেটা কিভাবে ভাবছে সেটা নিয়ে একটা কিছু আলোচনা বা ঘোষণা হতে পারে। প্লাস হচ্ছে মানালোর ভবিষ্যৎ সেটা নিয়েও কিন্তু ঘোষণা হতে পারে বলে আমার মনে হচ্ছে। আ এর পাশাপাশি আরেকটা বলব যে আইএসএল তো পিছিয়ে যাচ্ছে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানেন, আমিও জানিয়েছি। অক্টোবর নাগাদ হয়তো আইএসএল হবে। ইস্ট বেঙ্গল তারা আ প্রস্তুতি শুরু করে দিচ্ছে। ইস্ট বেঙ্গল কিন্তু ডুরান্ড কাপ খেলবে। এটা ডুরান্ড কর্তৃপক্ষকে তারা জানিয়ে দিয়েছে। এবং সেই মতো প্রিপারেশন শুরু হচ্ছে। অস্কার ব্রুজোকে যত দ্রুত সম্ভব নিয়ে আসা হচ্ছে কলকাতাতে। পাশাপাশি অস্কার চাইছেন এই ডুরান্ডে দিয়ামান্তোকোস এবং সাউল ক্রেসপোকে খেলাতে। সাউলের বিকল্প যেমন খোঁজ চলছে বা সাউলকে মানে ইস্টবেঙ্গল ছাড়তেও পারছে না, ছেড়ে দিতে চাইলেও ছাড়তে পারছে না। তো সেই কারণে আমার মনে হচ্ছে যে তাদেরকে খেলিয়ে দেখে নিতে চাইছেন ডুরান্ডে। ১ম এ মনে করা হয়েছিল যে ইস্টবেঙ্গল হয়তো খেলবে না। একটা সময় মনে হচ্ছিল। তারপর মনে হলো জুনিয়র টিম খেলবে। এখন শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল জুনিয়র সিনিয়র মিলিয়ে একটা টিম করে এখানে খেলবে এবং সেক্ষেত্রে বিদেশিকেও খেলানো হবে। সাউল এবং দিয়ামান্তাকোসকে খেলানো হবে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে এই দুজনকেও অতি দ্রুত তাদেরকে যাতে নিয়ে আসা যায়, কলকাতাতে নিয়ে এসে প্র্যাকটিস শুরু করা যায়। তাদেরকে প্র্যাকটিসে ইনভলভ করিয়ে যাতে ডুরান্ডের জন্য প্রস্তুত করা যায়। সেটা কিন্তু চেষ্টা করছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং অস্কারও সেটা চাইছেন। কারণ এই দুজনের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। বিশেষ করে দিয়ামান্তাকোস গতবার ফিট ছিলেন না। তিনি চোট লুকিয়ে খেলতে এসেছিলেন। সাউল ক্রেসপো বারবার চোট পেয়ে যান। তো সেই কারণেই আমার মনে হয় যে বছরের শুরুর টুর্নামেন্টটা ডুরান্ড কাপে এই দুজনকে খেলিয়ে দেখে নিতে চাইছে অস্কার ব্রুজো এবং ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। এখন কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। তো আরেকটা বলব যে ভারতীয় বেশ কিছু ফুটবলারের সঙ্গে ইস্টবেঙ্গল যোগাযোগ রাখছে। কারণ ইস্টবেঙ্গলের আ রাইট উইং এবং রাইট ব্যাক এই দুটো পজিশনের প্লেয়ার দরকার। এখন ইস্টবেঙ্গল জয় গুপ্তার সঙ্গে কথাবার্তা বলে রেখেছে কিন্তু এখনো ফাইনাল সাইনিং কিন্তু হয়নি। যেহেতু আইএসএল এর ভবিষ্যৎ বা সূচি কিছুই ঘোষণা হয়নি, হবে কি হবে না এটা নিয়ে এখনো একটা দোলাচল রয়ে গেছে। সেই কারণে কিন্তু ফাইনাল সাইনিং গুলো হয়নি। তবে যে অবস্থায় রাখা হয়েছে তাতে কিন্তু ঘোষণা হলে এদের সাইনিং গুলোও শুরু হয়ে যাবে। এবং এর পাশাপাশি নিখিল পূজারি সহ আরো ২-১ জন ফুটবলারের দিকেও নজর রয়েছে ইস্টবেঙ্গলের। কথাবার্তা চলছে। আ রাইট ব্যাক এবং রাইট উইং এর একটা খোঁজ যেমন রয়েছে মানে রাইট ব্যাক যদি জয় গুপ্তা হয় তো রাইট উইং এরও একজন প্লেয়ারকে দরকার। তো সেই কারণে নানান রকম কম্বিনেশন দেখা হচ্ছে। প্লেয়ারদের আ সাথে কথাবার্তা চলছে। এখন আইএসএল এর উপরে আইএসএল হবে কি হবে না এফএসডিএল এর উপরে অনেক কিছু নির্ভর করছে এবং এআইএফএফ, এফএসডিএল আ ঠিক কি করে এই ব্যাপারে সেই দিকে উপরে অনেক কিছু ডিপেন্ড করে রয়েছে। এর মধ্যে কিন্তু মুম্বাই সিটি এফসি তারা ডুরান্ড খেলবে না বলে জানিয়ে দিয়েছে। ফলত ডুরান্ড কি ফর্মে হবে, কারা খেলবে সেখানে এটা কিন্তু যথেষ্ট কঠিন প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। ডুরান্ডের জৌলুস কোথাও গিয়ে হারাতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। জয়েন করতে পারেন। থ্যাংক ইউ।